আজকে আমরা 2027 মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর মডেল কোয়েশ্চেন পেপার 3 থেকে কতগুলো চ্যাপ্টারের অঙ্ক সলভ করব। কোন কোন চ্যাপ্টার? সরল সুদ, দ্বিঘাত সমীকরণ, 3D র অঙ্ক, মানে যেখানে গোলক, চোঙ, শঙ্কু আর সব মিলিয়ে যে 3D র অঙ্ক যা যা আছে সেগুলো, ভেদ, অনুপাত সমানুপাত, এই 5টা চ্যাপ্টার থেকে আমরা আজকে অঙ্ক করব মডেল কোয়েশ্চেন পেপার 3 এর থেকে। দেখুন, পাঁচের দাগের প্রশ্নটা বলছে এমসিকিউ: একটি গোলক ও একটি শঙ্কুর ব্যাস সমান এবং আয়তন সমান, শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত কত? তো একটা গোলক আছে, একটা শঙ্কু আছে, ওদের ব্যাস সমান। এবার যদি ব্যাস সমান হয় তাহলে ব্যাসার্ধও সমান হবে। ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে, তাহলে গোলকের ব্যাসার্ধ ছোট আর, আর শঙ্কুর ব্যাসার্ধ ছোট আর হবে। এবার বলেছে তাদের আয়তন সমান। তো গোলকের, তার সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধের কিউব। এবার ব্যাসার্ধ সমান আর, তাহলে আর এর কিউব। এভাবে বলেছে যে শঙ্কুরও আয়তন গোলকের আয়তনের সমান। শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই ব্যাসার্ধের স্কোয়ার মানে আর স্কোয়ার, আর উচ্চতা, উচ্চতা আমরা ধরে নিচ্ছি ছোট এইচ। এই দুটো আয়তন সমান বলেছে, তাহলে লিখলাম। এবার 3 3 নিচে কেটে গেল, পাই পাই কেটে গেল, আর কিউবকে আর স্কোয়ার দিয়ে কাটছি, তাহলে একটা আর পড়ে থাকছে, তাহলে আমরা পাচ্ছি 4r সমান এইচ। তাহলে আর বাই এইচ ইকুয়ালস টু কি হবে? 1/4। আমরা যদি এটাকে উল্টে দিই তাহলে এইচ বাই আর ইকুয়ালস টু 4/1 হয়ে গেল। এবার দেখো, আমাদের চেয়েছে কি যে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসের অনুপাত। এখানে শঙ্কুর উচ্চতা এইচ এবং ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা কি করছি, নিচে ব্যাসার্ধ থেকে ব্যাস আনতে গেলে উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করছি। তাহলে নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 2r হবে। তাহলে এইদিকেও নিচে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 2 হবে। তাহলে আনসার কত হয়ে যাচ্ছে? 2:1। তাহলে উচ্চতা আর ব্যাসের অনুপাত হয়ে যাচ্ছে 2:1। তাহলে দুয়ের দাগের প্রশ্নটা বলছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6, গসাগু হচ্ছে 7, সংখ্যা দুটির সমষ্টি কত? আমরা জানি যে অনুপাতকে তাদের গসাগু দিয়ে গুণ করলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাই। তাহলে প্রথম সংখ্যা ইস্টু দ্বিতীয় সংখ্যা হবে 5 ইন্টু 7 ইস্টু 6 ইন্টু 7 সমান কত হচ্ছে? 35 ইস্টু, তাহলে প্রথম সংখ্যা হয়ে যাচ্ছে 35, দ্বিতীয় সংখ্যা হয়ে যাচ্ছে কত? 42। তাহলে তাদের সমষ্টি হয়ে যাচ্ছে কত? 35 প্লাস 42 সমান কত? 77। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে এখানে 77। পাঁচের কোয়েশ্চেনটা কি বলেছে? দুটো লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:2, উচ্চতার অনুপাত 3:5 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে প্রথম লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r1 h1, আর দ্বিতীয় যে নিরেট চোঙ আছে তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r2 h2, যেখানে r1 প্রথম চোঙের ব্যাসার্ধ, r2 দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ, r1 h1 হচ্ছে প্রথম চোঙের উচ্চতা, h2 হচ্ছে দ্বিতীয় চোঙের উচ্চতা। 2 পাই কেটে দিচ্ছি। r1 সমান কত পাচ্ছি? r1 সমান হচ্ছে 3 আর r2 সমান হচ্ছে 2। আচ্ছা, r1 এর জায়গায় 3 বসাচ্ছি, r1 এর জায়গায় 3 বসাচ্ছি। আচ্ছা, h1 কত আছে? h1 ও 3 আছে, তাহলে h1 এও 3 বসাচ্ছি। r2 কত আছে? r2 2 আছে, তাহলে r2 এর জায়গায় 2 বসাচ্ছি। আর h2 কত আছে? h2 হচ্ছে 5, তাহলে এখানে 5 বসাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে? 9, এখানে কত হচ্ছে? 10। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে কত? 9:10। আচ্ছা, সত্য মিথ্যা লিখতে বলেছে 3 নম্বরের এক একটা। বলছে কোনো মূলধন a বছরে b গুণ হলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে এত। আচ্ছা, কোনো মূলধন বলেছে, ধরি মূলধন সমান p, কত বছরে
এ বছরে, তাহলে সময় সমান টি সমান ধরি এ বছর। আচ্ছা, কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে আগে মূলধন ছিল পি, এখন হয়ে গেছে কত? দ্বিগুণ। তাহলে সুদ আসল কত হয়েছে? সরি, দ্বিগুণ না, দ্বিগুণ হয়েছে। তাহলে পি ইন্টু বি মানে বিপি। তাহলে সুদ কত হয়েছে? সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দাও, পি কমন যাচ্ছে, তাহলে পি মাইনাস ওয়ান, পি ইন্টু পি মাইনাস ওয়ান। তাহলে আমরা কি কি পেলাম? এক নম্বর পেলাম হচ্ছে মূলধন সমান পি, সময় সমান এ, আর সুদ সমান হয়ে যাচ্ছে পি ইন্টু বি মাইনাস এ। এখন আমাদের বার্ষিক সরল সুদের হার বের করতে দিয়েছে। তাহলে বার্ষিক সরল সুদের হারের সূত্র কি? বার্ষিক সরল সুদের হার যদি আর হয়, তার সূত্র কি ছিল? আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, মানে সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু মূলধন ইন্টু কত? সময়। তো এখানে আমরা আই সমান মানে সুদ সমান কি পাচ্ছি? পি ইন্টু বি মাইনাস ওয়ান ইন্টু 100, আসল বা মূলধন তো সি ছিল। আর কত বছরে হয়েছে? পি সমান কত বছর? এ বছর, তাহলে এখানে এ লিখ, পি পি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? বি মাইনাস ওয়ান ইন্টু 100, বা আমরা আগে 100টা লিখতে পারি এরকম ভাবে, যে 100 বি মাইনাস ওয়ান বাই এ। এবার উত্তরে কি দিয়েছে, কোয়েশ্চেনে কি দিয়েছে? 100 ইন্টু এ মাইনাস ওয়ান বাই বি, আমাদের হচ্ছে 100 ইন্টু বি মাইনাস ওয়ান বাই এ, উল্টো আছে, ওপরে ওদের এ আছে, নিচে বি, আমাদের এখানে ওপরে বি নিচে এ, অর্থাৎ বক্তব্যটি মিথ্যে। একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে। তাহলে ধরি একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ছিল এ, এখন হয়ে গেছে কত? দ্বিগুণ, মানে 2a হয়ে গেছে। তাহলে তখন তার, এটা প্রতিটি ধারের দৈর্ঘ্য ছিল, এখন তার আয়তন কত হয়ে গেছে? আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে ঘনকের কি? এ কিউব। তাহলে এখানে 2 এর হোল কিউব হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে কত? 8a কিউব। তাহলে ছিল এ কিউব, হয়ে গেছে 8a কিউব, তাহলে কত? ঘনকের আয়তন প্রথমের আয়তনের 4 গুণ বৃদ্ধি পেয়েছে না, এ কিউব থেকে 8 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে 8 গুণ হবে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে মিথ্যা। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে আমরা দেখাই এই সমীকরণটা থেকে যে এক্স সমান এটা, এক্স এক্স সমান যদি এটা হয়, তাহলে কে এর মান কি পাওয়া যাবে? শ্রীধরাচার্যের সূত্র থেকে আমরা কি জানি, যে একটি বীজের মান কি? যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যেখানে আমরা এ সমান কি পাচ্ছি এখন? 5, বি সমান কি পাচ্ছি? -12, সি সমান কি পাচ্ছি? -7। তাহলে মানগুলো বসাই। তাহলে বি সমান পাচ্ছি আমরা -12, তাহলে মাইনাস অফ -12 মানে হচ্ছে +12, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে -12 স্কোয়ার মানে 144, মাইনাস 4 ইন্টু এ মানে 5 ইন্টু সি মানে -7 বাই 2a মানে 2 ইন্টু 5, তাহলে কত হচ্ছে? 12 প্লাস মাইনাস 144, 144, আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস, 5 4 20, 20 × 7 মানে 140, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 4 8 2 284 রুট ওভার 284 বাই 10। তাহলে 284 যদি আমরা রুট করি তাহলে কত পাবো? 284 কে যদি রুট করি তাহলে 4 দিয়ে যাচ্ছে, 4 7 28, 4 1 4। এবার 284 কে রুট করলে 4টার রুট হয়ে 2 হবে, আর 71 মৌলিক সংখ্যা, এটা রুট হবে না, মানে স্কোয়ার নাম্বারও নয়, তাহলে √71 যদি এটা রুট করি, তাহলে 284 তার রুট করলে আমরা 2√71 পাচ্ছি, নিচে 10 থাকছে। এটা সমান কি বলেছে? এটা তো এক্স এর মান, এটা সমান আমাদের কি বলেছে? যে এ প্লাস মাইনাস 12/10, তাহলে কম্পেয়ার করো, নিচেরটা নিচেরটা মিলে গেল, 10 10। আচ্ছা, এখানে সেকেন্ডে প্লাস মাইনাস 10, প্লাস মাইনাস 2√71 আছে, এখানে 12 12 মিলে গেছে,
তাহলে আমরা আনসার কি পাচ্ছি, যে কে সমান একটাই ভ্যালু হতে পারে, কে সমান হতে পারে 2√71। কিন্তু মাইনাসের ভ্যালুটা বেরোবে না, কারণ তুমি দেখো যে এইখানটায় কে আছে, এইখানটায় 12 আছে। ঠিক আছে, শুধু এটা প্লাসের ভ্যালুতে বেরোলেই তবে হবে। ঠিক আছে, মাইনাসের ভ্যালুতে কিন্তু বেরোবে না। তাহলে কে এর মান শুধুমাত্র 2√71। কোয়েশ্চেনটা এরকমই একটুখানি আহ অসুবিধাজনক দিয়েছে কোয়েশ্চেনটা, কারণ এদের উল্টো লেখা উচিত ছিল, মানে এটাকে পরে দেওয়া উচিত ছিল, মানে এখানটায় তোমার 12 দিয়ে তারপর এখানে কে দেওয়া উচিত ছিল। যাই হোক, মানে কে এর একটা মান আমরা পাচ্ছি মোটামুটি, যদি এটা প্লাসে ভ্যালুটা বেরোয়, মানে একটা 20 তো প্লাসে বেরোবে, মানে এই মাইনাসটা ধরবো না, মানে বেরোবে হচ্ছে 12 প্লাস 2√71/10, আর এখানে কে প্লাস 12/10, তখন কিন্তু কে এর মান কিন্তু 2√71 হবে। কিন্তু মাইনাসে নিচের মাইনাসটা ধরলে কিন্তু তখন আলাদা মান বেরোবে, মানে মান বেরোবে না সেভাবে। তো এটা কিন্তু একটু খেয়াল রাখবে। এইরকম কোয়েশ্চেন অনেক সময় আসে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য কত? 16 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে একটা রম্বস আছে, তার একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার, সরি, বাহু বলে দিয়েছে 10 সেন্টিমিটার, আর কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 16। তাহলে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইখান থেকে এটা যদি 16 হয়, তাহলে এর হাফটা মানে এইটুকু হয়ে যাচ্ছে 8। তাহলে এটা, আর আমরা জানি এই মাঝখানে এটা কি 90 ডিগ্রি, তাই তো? মাঝখানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এবার যদি আমরা এর যদি দেখি যে পাইথাগোরিয়ান ট্রিপলেট দেখি, তাহলে দেখবো এটাকে কাটাকুটি করো, 2 দিয়ে, 2 5 10, 2 4 8, তাহলে 4 5, তাহলে ট্রিপলেটটা কত হয়? ট্রিপলেটটা হয়, পাইথাগোরিয়ান ট্রিপলেটটা হয় 4 5 3, 3 4 5, তাই তো? তাহলে এইটা 3 হতে বাধ্য। কত দিয়ে কেটেছিলাম? 2 দিয়ে। তাহলে ইন্টু 2 করে দাও, কত হয়ে যাচ্ছে? 6। তাহলে তোমার বাহু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6। তাহলে যদি এই বাহুটা যদি 6 হয়, তার ডবল কত হবে? 12। তাহলে অন্য অপর কর্ণটা হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, 10-এর প্রশ্নটা কি বলছে? তিনটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে d1 টু দি পাওয়ার 1/3 একক, d2 টু দি পাওয়ার 1/3 একক, d3 টু দি পাওয়ার 1/3 একক। গোলক তিনটি গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হয়েছে। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ কত? আচ্ছা, তাহলে যে প্রথম যে তিনটি গোলক যেগুলো গলানো হচ্ছে, তাদের আয়তন কি কি হবে? প্রথমটার আয়তন হবে 4/3 পাই, আর তাদের ব্যাসার্ধ, তাহলে প্রথমটার যদি ব্যাসার্ধ d1 টু দি পাওয়ার 1/3 হয়, তাহলে তার ব্যাসার্ধ কি হবে? d1 টু দি পাওয়ার 1/3, তাকে 2 দিয়ে ভাগ, আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি হয়? ব্যাসার্ধ পাওয়া যায়। তো এই ব্যাসার্ধের কি হয়ে যাবে? হোল কিউব হয়ে যাবে। নেক্সট একই রকম ভাবে দ্বিতীয় গোলকের আয়তন কি হবে? 4/3 পাই d2 1/3/2 এর হোল কিউব। তারপরে কি হবে? 3 নম্বরটার আয়তন 4/3 পাই d3 1/3/2 তার হোল কিউব। তাহলে হচ্ছে কত? 4/3 পাই কমন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এই থ্রি কেটে যাচ্ছে, এই থ্রি কেটে যাচ্ছে, এই থ্রি কেটে যাচ্ছে, আর এই 2 এর কিউব হয়ে বাইরে বেরিয়ে আসছে, মানে 1-8 বাইরে বেরিয়ে আসছে। তাহলে ভেতরে থাকছে কি? d1 প্লাস d2 প্লাস d3, তাই তো? এটা, এবার এই যে আয়তনটা হচ্ছে সেটা কার সমান? যে বড়, যে নতুন গোলক তৈরি করছে তার আয়তনের সমান। তাহলে ধরে নিচ্ছি সেই গোলকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে তার আয়তন কি হবে? 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব। দেখো, 4/3 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল, তাহলে 1-8
d1 প্লাস d3 প্লাস d3 মানে হচ্ছে r কিউব। তাহলে যদি আর কিউব থেকে কিউবটা তুলি, তাহলে এদিকে কি করতে হবে, ঘনমূল করতে হবে। তাহলে সব কটার ঘনমূল করি, তাহলে 1 এর 8 ইন্টু d1 প্লাস d2 প্লাস d3, যাদের ঘনমূল করছি, তাহলে আর কত হয়ে যাবে ব্যাসার্ধ। 1 এর 8 ঘনমূল হচ্ছে কি 1 এর 2, তাই তো, কারণ আমরা জানি 8 সমান 2 এর কিউব, কিউবটা উঠিয়ে দিলাম 2। এবার d1 প্লাস d2 প্লাস d3 এর ঘনমূল করতে গেলে আমরা লিখতে পারি d1 প্লাস d2 প্লাস d3 হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, কারণ দেখো যদি আমরা এক্স এর যদি বর্গমূল করি তাহলে আমরা √x লিখি, অথবা আমরা এক্স এর টু দি পাওয়ার 1/2 লিখি। যদি এক্স এর যদি ঘনমূল করি তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 1/3 লিখি। ঠিক আছে, আচ্ছা এটা বলো তো, যদি আমরা এক্স এর স্কোয়ারের ঘনমূল করতাম তাহলে কত লিখতাম? হ্যাঁ ঠিক বলেছো, এক্স টু দি পাওয়ার 2/3। ভেরি গুড। তো এটা হয়ে যাচ্ছে আনসার। আচ্ছা, এখানে যদি তোমরা কোয়েশ্চেন ব্যাংকের যদি আনসারটা দেখো, তাহলে তোমরা দেখবে যে এই পার্টটুকু দেয়নি, 1/2টা দেয়নি। এখানে কোয়েশ্চেন ব্যাংকের উত্তরে একটু ভুল আছে। যদি এখানে যদি ব্যাস চাইতো তখন কিন্তু যেটা কোয়েশ্চেন ব্যাংকে দেওয়া আছে, অর্থাৎ d1 প্লাস d2 প্লাস d3 টু দি পাওয়ার 1/3, সেই উত্তরটা হবে। কিন্তু যেহেতু এখানে ব্যাসার্ধটা চেয়েছে, তাহলে সেখানে একটা 1/2 থেকে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ আর একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস হচ্ছে ও উচ্চতা উভয়ই 2r। তাহলে এখানে লিখি যে গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর, গোলকের ব্যাসার্ধ আর, আর এদিকে লম্ববৃত্তাকার যে চোঙ আছে তার ব্যাস 2r, আর উচ্চতা হয়ে যাচ্ছে কত, 2r। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে এদের আয়তন যদি সমান হয় তাহলে r³ কত। তাহলে কোনো একটা গোলকের আয়তন কত হয়, গোলকের আয়তন হয় 4/3 পাই তার ব্যাসার্ধের কিউব। ব্যাসার্ধ কত বলেছে, ক্যাপিটাল আর, তাহলে ব্যাসার্ধের কিউব মানে ক্যাপিটাল। এই আয়তনের সমান কার আয়তন বলেছে, লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে কি, আই বাই আই আর স্কোয়ার। এখানে আর কত বলেছে, আর হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হবে শুধু ছোট আর, আর স্কোয়ার এইচ, এইচ মানে এখানে 2r। এবার আমাদের কি চেয়েছে খেয়াল করো, ক্যাপিটাল আর এর কিউব ইস টু স্মল আর এর কিউব। এখানে ক্যাপিটাল আর এর কিউব আছে, আর এখানে এই স্মল আর স্কোয়ার আর স্মল আর গুণ করলে কি হয়ে যাবে, স্মল আর এর কিউব। আচ্ছা পাই পাই এখানে কেটে যাচ্ছে, প্রথমে 2 দিয়ে 4কে কাটছি, 2 হচ্ছে, তাহলে এখানে 2/3, আর এখানে ক্যাপিটাল আর এর কিউব, আর এখানে স্মল আর এর কিউব। ক্যাপিটাল আর এর কিউব বাই স্মল আর এর কিউব যদি হয়, তাহলে কি হচ্ছে, এই 2/3টা ওইদিকে উল্টে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কত, 3/2। তাহলে আনসার হয়ে যাচ্ছে 3/2। এটার আনসার 3:2। আচ্ছা, এবারে 5-এর দাগের কোয়েশ্চেন। কোনো টাকা সরল সুদে 3 বছরে সুদে আসলে 944 টাকা হয়, এবং সুদের হার 25% বৃদ্ধি করলে ওই টাকা একই সময়ে সুদে আসলে কত, 980 টাকা হয়। টাকার পরিমাণ ও সুদের হার নির্ণয় করো। তাহলে কোনো টাকা ধরি, মূলধন ছিল হচ্ছে পি। আচ্ছা আমি কিন্তু সব লিখছি না যে মূলধন ধরি, মূলধন সমান পি, বছর সমান এই, ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। আমরা আমরা কিন্তু এখানে অঙ্কটা করছি বোঝার জন্য, যাদের যেটা প্রবলেম হয়েছে অঙ্কটা তোমরা কিন্তু স্কিপ করে করে দেখে নিয়ে বুঝে নিতে পারো। ঠিক আছে, আর লেখাটা তোমাদের মতো করে সুন্দর করে লিখবে, পরীক্ষায় যেমন লিখতে হবে। তো ধরে নিচ্ছি যে মূলধন হচ্ছে পি। ঠিক আছে, আচ্ছা কত বছরে, সময় কত বছর, 3 বছরে। সুদ আসল কত বলছে, সুদ আসল মানে কি, সুদ মানে পি প্লাস আসল মানে আই, সেটা কত বলছে, 944। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে সুদ, এই যে পি প্লাস আই ছিল, তাহলে পি তো মূলধন, প্লাস আই মানে কি সুদ, সুদ সমান সূত্র কি ছিল, পি ইন্টু টি ইন্টু আর, আর আমরা ধরে নিচ্ছি তোর বার্ষিক
সুদের হার বাই 100, এটা সমান কত বলছে? 944। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে 2 নম্বর সমীকরণ তৈরি করি। বলছে এবার কি হয়েছে, সুদের হার 25% বেড়েছে। সুদের হার কত ছিল? সুদের হার ধরি আর ছিল, তাই তো? তাহলে আর এখন হয়ে গেছে কত? 25% বেড়েছে। তাহলে কত হয়েছে? 100-র মধ্যে 25 বাড়লে কত হয়? 125। তাহলে 100-র মধ্যে বেড়ে হয়েছে কত এখন? 125। তাহলে আর এর মধ্যে বেড়ে কত হবে? আর ইন্টু 125/100। তাহলে এখন সুদ হয়েছে এটা, যে 125 এটা। তাহলে 25 দিয়ে কাটছি, 25 5-এ 125, 25 4-এ 100। তাহলে এখন সুদ হয়ে গেছে 5r/100, 4। আচ্ছা, ওই টাকায়, ওই টাকা একই সময় সুদে আসলে 980 টাকা হয়েছে। তাহলে ওই টাকা মানে এখন সেই মূলধন টি আছে, একই সময় মানে টি সমান 3 বছরই আছে। শুধু বার্ষিক সরল সুদের হারটা আগে আর ছিল, এখন হয়ে গেছে কত? 5r/4। তাহলে সুদ আসল কত হয়েছে? বলছে 980। সুদ আসল মানে টি প্লাস আই, সেটা কত হয়েছে? 980। সুদ আসলে পি মানে তো পি, আই মানে কি পিটিআর ইন্টু 100। তাহলে পি মানে পি, টি মানে 3, আর মানে কত হয়েছে? 5r/4/100 সমান 980। তাহলে এটা কত হচ্ছে? পি প্লাস, এই 4টা নিচে নেমে গেলে 400 হয়ে যাবে। তাহলে নিচে 400 থেকে গেল, ওপরে কত? 3 5-এ 15 পিআর, 15 পিআর সমান হচ্ছে 980। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে কি পাই? আচ্ছা, এখানে একটু ক্যালকুলেট করি। পি প্লাস 3pr/100 সমান 944। মনে রাখো, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ মনে রাখো। তাহলে 2 নম্বর সমীকরণটা পরের পেজে লিখে ফেলছি, পি সমান এটা। তাহলে 2 নম্বর সমীকরণ ছিল হচ্ছে পি প্লাস কত ছিল? 15pr/400, 15pr/400 সমান 980। আর 1 নম্বর সমীকরণ কি ছিল? পি প্লাস 3pr/100, পি প্লাস 3pr/100 সমান সমান 944 ছিল। তো 944, এটা মাইনাস করি, মাইনাস করি, মাইনাস করি, পি পি কেটে গেল। তাহলে এখানে পড়ে রইলো কি? 15pr/400 মাইনাস 3pr/100 সমান, এটা মাইনাস করলে 36 হবে। ঠিক আছে? তাহলে যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে 400 লসাগু, 15 পিআর রয়ে গেল ওপরে, মাইনাস 100, 400-কে 100 দিয়ে ভাগ করলে 4, 4 ইন্টু 3pr মানে হচ্ছে 12pr সমান 36। 15pr থেকে 12pr বাদ দিলে 3pr নিচে, 400টা ওদিকে গিয়ে গুণ হয়ে যাচ্ছে। তাহলে 36 ইন্টু 400, 3 12-এ 36। পিআর সমান আমার বেরোচ্ছে কত? 12 4-এ 4800। পিআর সমান 48। এই পিআর এর ভ্যালুটা আমরা এই 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে পিআর এর ভ্যালুটা 1 নম্বর সমীকরণে বসিয়ে কি পাবো? আচ্ছা, 1 নম্বর না, 2 নম্বরে বসাচ্ছি। পিআর এর ভ্যালু কত বেরিয়েছে? পিআর 4800। এটা 2 নম্বর সমীকরণে যখন বসাবো, তাহলে তখন কি পাবো? 2 নম্বর সমীকরণে কি ছিল? পি প্লাস 3pr/100। পি প্লাস 3 ইন্টু পিআর মানে কত? 4800/100 সমান ছিল 940, 944 ছিল। তাহলে এখানে দুটো শূন্য কাটলো, তাহলে আমাদের হলো কত? পি প্লাস 3 8-24, 4 হাতে 2, 3 4-এ 12, 13 14, 144 সমান 944। তাহলে পি সমান হয়ে যাচ্ছে, বিয়োগ করে দিলে 800। এবার এই সমীকরণে, আচ্ছা, পি আর সমান 4800 ছিল, তাহলে পি আর সমান 4800 ছিল, সেখানে পি এর মান বসাচ্ছি 800 ইন্টু আর সমান 4800। শূন্য শূন্য কাটলো, 8 6 48, তাহলে আর হয়ে গেল কত? 6।
তাহলে আমাদের প্রশ্ন চেয়েছিল হচ্ছে আমাদের মূলধন কত, মূলধন হচ্ছে 800, আর সুদের হার কত, 6%। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, সমাধান করো, এক্স এর মান বার করতে দিয়েছে। তাহলে এখানে এটা খুবই সোজা একটা অঙ্ক, এখানে আমরা বজ্র গুণন করে দিচ্ছি। তাহলে এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স সমান সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বিএক্স। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হচ্ছে এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডিএক্স সমান সি এক্স ইন্টু এ মানে এ সি, এ সি এক্স, সি এক্স ইন্টু বি এক্স মানে বি সি এক্স স্কোয়ার, এ ইন্টু ডি মানে এডি প্লাস বি ইন্টু ডি ইন্টু বি এক্স মানে হচ্ছে বি ডি এক্স। এবার দেখো এখানেও এসি এক্স, এখানেও এসি এক্স কেটে গেল। আচ্ছা, তারপরে কি দেখছি, আর কিছু কাটবে? এ ডি এক্স স্কোয়ার এখানে নেই। আচ্ছা, এখানেও বিডিএক্স, এখানেও বিডিএক্স কেটে গেল। তাহলে এখানে পড়ে রইলো এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি, আর এখানে পড়ে রইলো বি সি এক্স স্কোয়ার প্লাস এডি। তাহলে এক্স দেওয়া পদগুলোকে আমি বাঁ দিকে রাখছি, তাহলে এখানে এডি এক্স স্কোয়ার, আর ডান দিকে বিসি এক্স স্কোয়ারটা বাঁ দিকে এলে মাইনাস বিসি এক্স স্কোয়ার। এখানে কত ছিল, এডি ছিল, এই বিসিটা বাঁ দিক থেকে ডান দিকে এলো মাইনাস হয়ে গেল। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ ডি মাইনাস বিসি, আর এখানে এডি মাইনাস বিসি আগে থেকেই ছিল। তাহলে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি দুদিকেই গুণ আকারে আছে, তাহলে কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার সমান দিকে কি পড়ে গেল, শূন্য। না, শূন্য কেন পড়ে থাকবে, এক পড়ে থাকবে। এরকম যারা ভুল করো তাদেরকে বলছি যে একটু সামলে করবে। তাহলে এক্স সমান কি হবে, এক্স সমান প্লাস মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে তো আমরা এক্স এর বর্গমূল করে প্লাস মাইনাস ওয়ান পেলাম, এক্স স্কোয়ার সমান ওয়ান যদি হয় তাহলে এক্স সমান প্লাস মাইনাস ওয়ান। আচ্ছা, যদি তোমাকে বলতো যে ওয়ান এর রুট করো তাহলে কি হতো বলো তো, প্লাস মাইনাস ওয়ান হতো? না, প্লাস মাইনাস ওয়ান হতো না। যদি শুধু ওয়ান এর রুট করতে বলতো তখন শুধুমাত্র ওয়ান হতো, কারণ যখন আমরা ওয়ান এর রুট করি তখন আমরা শুধু তার পজিটিভ ভ্যালু বসাই, মানে মড, ঠিক আছে, তার অ্যাবসলিউট ভ্যালু বসাই। এটা ক্লাস ইলেভেনে যদি অঙ্ক নাও তখন সেখানে বলবে। পিনের মূল্য প্রতি ডজন 12 পয়সা কমলে 42 পয়সায় আরো 6টি পিন বেশি পাওয়া যায়। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে কি বলছে, যে পিনের মূল্য প্রতি ডজনে 12 পয়সা কমলে, তাহলে ধরি বর্তমান মূল্য এখন আছে, বর্তমানে প্রতি ডজন মানে কি 12টি, তাহলে 12টি পিনের মূল্য এক্স পয়সা। তাহলে কি এখন পরে কি হয়ে যাবে, পরে 12টি পিনের মূল্য 2 পয়সা কমে যাবে, তাহলে তখন এক্স মাইনাস 2 পয়সা হয়ে যাবে। তাহলে বলছে কি যে 42 পয়সায় আরো 6টি পিন পাওয়া যায়। তাহলে এখন তাহলে এখন এক্স পয়সায় পাওয়া যায় 12টি পিন, তাহলে 1 পয়সায় পাওয়া যাবে 12/x পিন। তাহলে 42 পয়সায় পাওয়া যাবে 12/x ইন্টু 42টি পিন। এক্ষেত্রে এখানে কি হচ্ছে, পরে যখন দাম ওই কমবে তখন এক্স মাইনাস 2 পয়সায় পাওয়া যাবে 12টি পিন, 1 পয়সায় পাওয়া যাবে 12/x-2টি পিন, 42 পয়সায় পাওয়া যাবে 12/x-2 ইন্টু 42টি পিন। এবার বলেছে কি এখন বর্তমানে যতগুলো পিন পাওয়া যায়, পরে দাম কমার পরে আরো 6টি পিন বেশি পাওয়া যাবে, মানে এটা এর থেকে 6 বেশি, এইটা এর থেকে 6 বেশি। তাহলে সমীকরণটা কি করে তৈরি করব, নিচেরটা আগে লিখবো যেটা বেশি আছে, 12/x-2 ইন্টু 42। সেখান থেকে যদি আমরা ওপরেরটা বাদ দিই, মানে 12/x ইন্টু 42 বাদ দিই, তাহলে
ছটা পাবো। তাহলে দেখো কত কমন যাচ্ছে, 12 × 42 কমন যাচ্ছে। তাহলে নিচে কি পড়ে থাকছে, 1/x-2, আর এখানে মাইনাস কত পড়ে যাচ্ছে, 1/x, আর এখানে 6 পড়ে যাচ্ছে। 6 দিয়ে 12 দিয়ে 6 কে কাটছি, তাহলে 2 হচ্ছে। তাহলে এখানে 84 গুণ করে হচ্ছে। এখানে কত হচ্ছে, x-2 কে x দিয়ে গুণ করে লসাগু হচ্ছে। তাহলে ওপরে কি থাকছে, x-x+2 সমান কত, এখানে 1 হচ্ছে। তাহলে এখানে x-x কেটে যাচ্ছে, তাহলে এখানে 84 কত হচ্ছে, 2/x² - 2x সমান 1 হচ্ছে। তাহলে x² - 2x টাকে ওইদিকে নিয়ে চলে গেলে কি হবে, ওইদিকে পড়ে থাকবে x² - 2x, আর ওইদিকে কত ছিল, 84 × 2, তাহলে 84 × 2 মানে 4×2 = 8, 8×2 = 16, তাই তো, 168। এবার 168 যদি বাঁ দিকে চলে আসে, তাহলে মাইনাস হয়ে যাবে, সমান 0। 168কে মিডিল টার্ম ফ্যাক্টর করলে কি হয়, 4×4 = 16, 4×2 = 8, 3 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 3×1 = 3, 3×4 = 12, 2 দিয়ে কাটলে 2×7 = 14। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যে 12 × 14, 12 থেকে 14 গুণ করলে হয়ে যাচ্ছে, তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে এটা 12 আর এটা 14, তাহলে 14 থেকে 2 বাদ দিলে দেখো 2 আসছে। তাহলে 12 × 14 168, তাহলে মিডিল টার্মটা কেমন হবে, -14, কারণ -2 আছে, এক্স প্লাস 12 এক্স মাইনাস 168 সমান 0। এখান থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে x-14, এখান থেকে 12 কমন নিচ্ছি, তাহলে x-14 সমান 0। তাহলে x-14 কমন চলে যাচ্ছে, তাহলে x প্লাস 12 এদিকে পড়ে থাকছে, সমান 0। তাহলে x এর ভ্যালু আসতে পারে 14, অথবা x এর ভ্যালু আসতে পারে -12। এবার যেহেতু আমরা x টাকে টাকা ধরেছি, পয়সা ধরেছি, পয়সা নেগেটিভে বেরোয় না, তাই জন্য এটা হবে না, এটা হবে। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে, বর্তমানে 1 ডজন টিনের মূল্য হয়ে যাচ্ছে 14 পয়সা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, শঙ্কুর আয়তন ওর ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে ধরি শঙ্কুর আয়তন হচ্ছে ভি, সেটা কার সাথে যৌগিক ভেদে আছে, তার ভূমির ব্যাসার্ধের বর্গ, ধরি ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, তার বর্গ মানে স্কোয়ার, এবং উচ্চতার সাথে, তাহলে উচ্চতা এইচ ধরে নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের ভেদটা, যৌগিক ভেদটা। বলছে দুটি শঙ্কু ভূমির ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, প্রথমের ব্যাসার্ধটা 3, তারপরেরটায় 4, উচ্চতার অনুপাত বলে দিয়েছে, প্রথমের উচ্চতা 6, তারপরের উচ্চতা 5। তাহলে ওদের আয়তনের অনুপাত কত হিসেব করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি প্রথমের যে আয়তনটা, প্রথম যে শঙ্কুর আয়তন, সেটা হয়ে যাচ্ছে ধরি V1। তাহলে সেই V1 সমান কি হবে, V1 ভ্যারিয়াস, তার যে ব্যাসার্ধটা সেটা বলেছে কত, 3, তার স্কোয়ার, আর যে উচ্চতা বলেছে কত, 6। তাহলে আমরা বলতে পারি V1 সমান কে ইন্টু 3 স্কোয়ার, 9 × 6, মানে V1 সমান k × 54, তাই তো। তাহলে V1 সমান k × 54। আবার দ্বিতীয় শঙ্কুর আয়তন ধরে নিচ্ছি V2, সেটা তাহলে সেখানে আর কত, সেখানে আর এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, আর এইচ এর মান হয়ে যাচ্ছে 5, তাহলে এখানে 5। তাহলে V2 সমান কি দাঁড়াচ্ছে, V2 সমান k × 4 স্কোয়ার, 16, ইন্টু 5 মানে 80। তাহলে V2 সমান হয়ে যাচ্ছে k × 16×5 = 80। এবার আমাদের চেয়েছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা একই রকমের আমরা ধ্রুবক ধরেছি, এখানে লিখবো যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু লিখতেই হবে, নাহলে কিন্তু অনেক সময় কেটে দিতে পারে। অনেকে k ≠ 0 লেখে, কিন্তু আমাদের স্কুলে অন্তত বারণ করতো এটা লিখতে, এই পুরো কথাই লিখতে বলতো, কেন জানি না, কিন্তু লিখতে বলতো। তো যাই হোক, কারণ এখানে k ≠ 0 লিখলে ভেদ ধ্রুবক কথাটা লেখা হয় না, সেই জন্য। আচ্ছা যাই হোক, তো এখানে কে, এখানেও কে, কিন্তু একই ভ্যালু লিখেছি কেন বলতো, কারণ এখানে রাশিগুলো সেম আছে, আয়তন
আর তোমার উচ্চতা আর ব্যাসার্ধ, এখানে আয়তন উচ্চতা ব্যাসার্ধ, যেহেতু সেম রাশি আছে তাই ধ্রুবকটাও তোমার সেম হবে, k1 k2 হবে না কিন্তু। তোমাদের চেয়েছে কি যে ওদের আয়তনের অনুপাত কত, তাহলে আয়তনের অনুপাত কি হবে, v1/v2 বা v1:v2। তাহলে v1 মানে কত, k×54, আর v2 মানে কি, k×80। তাহলে কে কে কেটে যাবে, 2 দিয়ে কাটছি, 2 2 4 1 5, 7 2 14, আর 2 দিয়ে কাটছি 40। তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 27:40। আয়তনের অনুপাত 27:40। তা হয়ে যাচ্ছে তোমার আনসার। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বলে দিয়েছে যদি এটা হয় তাহলে প্রমাণ করো ABCD সমানুপাতে আছে। এটাও একদম খুবই সোজা অঙ্ক, তোমাদের এটা বলে দিয়েছে, আমি এর পর থেকেই অঙ্কটা করছি। তাহলে আমরা কি করছি যে এই যে 4a-5bটা 4a+5b এর নিচে আনছি, আর 4c-5d টাকে 4c+5d এর নিচে আনছি। তাহলে কেমন দাঁড়াচ্ছে, 4a+5b, এটা নিচে চলে আসছে, তাহলে 4a-5b। একই রকম ভাবে 4c+5d/4c-5d। এইবারে কি করব, যোগ ভাগ করে দেবো। যোগ ভাগ করলে কি হবে, 4a+5b প্লাস 4a-5b, নিচে 4a+5b-4a+5b। নিচেরটা মাইনাস হয়ে যায় তো হরটা, তাহলে হরটাকে মাইনাস করলে কি হবে, -4a+5b, তাই তো। একই রকম ভাবে 4c, এখানেও যোগ ভাগ, +5d প্লাস 4c-5d, নিচে বিয়োগ 4c+5d -4c+5d। এখানে লিখতে হবে যোগ ভাগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। আমার হাতের লেখাটা খুবই ভালো, তার জন্য একটা কমেন্ট করে দেবো। আচ্ছা, এখানে কি হচ্ছে, -5b +5b -5b কেটে যাচ্ছে, আর এখানে +4a-4a কেটে যাচ্ছে, তাহলে 4a+4a মানে 8a, 5a+5b মানে হচ্ছে 10b। এখানে কি হচ্ছে, এখানে 5d-5d কেটে যাচ্ছে, 4c-4c কেটে যাচ্ছে, তাহলে ওপরে হচ্ছে 8c, নিচে হয়ে যাচ্ছে 10d। 10 10 কেটে গেল, 8 8 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি কি, a/b=c/d। a/b সমান c/d হলে আমরা তো বলতে পারি যে a/b সমানুপাত c/d, তাহলে ABCD সমানুপাতে আছে, তাহলে প্রমাণিত। অনুপাতের 2 এর দাগের প্রশ্নটায় চলে আসি, যদি a/b=b/c হয় তাহলে প্রমাণ করো এটা। তাহলে a/b=b/c যদি হয়, তাহলে আমরা বলতে পারি a/b=b/c। এটাকে আমরা ধরতে পারি এই পুরো মানটা k, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো a= কত হতে পারে, b কে, আর কত হতে পারে, c কে। এবার c কে, b এর মানটা এখানে যদি বসাই তাহলে কত হবে, a সমান b এর জায়গায় c কে বসালাম ইন্টু k, তাহলে a সমান কত হয়ে যাচ্ছে, c k²। তাহলে a এর মান পেলাম c k², b এর মান পেলাম c k। এবার এই যে যেটা প্রমাণ করতে দিয়েছে তার LHS টা লিখি লেফট হ্যান্ড সাইড। কত লিখেছে, a+b/b+c তার হোল স্কোয়ার। তাহলে a মানে কত, a মানে c k², b মানে কত, c k, বাই b মানে কত, c k, প্লাস c মানে তো c। এবার দেখো হোল স্কোয়ার আছে, তাহলে এগুলোকে আমরা আলাদা আলাদা হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি। এবার লবের এখান থেকে দেখো c কমন যাচ্ছে, তাহলে c যদি কমন নিই তাহলে বাইরে c² বেরিয়ে আসবে, কারণ এখানে একটা স্কোয়ার আছে। আর k যদি কমন নিই তাহলে k² বেরিয়ে আসবে, তাহলে পড়ে থাকছে কত, c আর k কমন নিয়েছি তাহলে শুধু k পড়ে থাকছে, প্লাস c কে কমন নিয়েছি তাহলে 1 পড়ে থাকছে হোল স্কোয়ার। নিচ থেকে শুধু c কমন যাবে, তাহলে c² বেরিয়ে আসবে, ভেতরে থাকবে k+1 তার হোল স্কোয়ার। নিচে k+1 এর হোল, k+1 এর হোল স্কোয়ার কেটে দিচ্ছি,
নিচে সি স্কোয়ার ওপরে সি স্কোয়ার কেটে দিচ্ছি, তাহলে আমাদের এখানে এল এইচ এস সমান কে স্কোয়ার হচ্ছে। আচ্ছা, এর পরে কত দিয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমরা লিখছি, আর এইচ এস টাও লিখছি। বলেছে এ স্কোয়ার প্লাস বি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কত হচ্ছে? আমরা দেখেছিলাম কি, এ সমান সি কে স্কোয়ার, বি সমান সি কে, তাহলে মান বসাই। তাহলে সি কে স্কোয়ার এর হোল স্কোয়ার মানে কত? সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, বি স্কোয়ার, বি মানে সি কে, তাহলে সি কে এর হোল স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার। আবার নিচে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার, আর সি স্কোয়ার কে যেমন আছে তেমনই রেখে দেবো। তাহলে প্রথম থেকে কত কমন যাচ্ছে? সি স্কোয়ার কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম, কত পড়ে থাকছে? প্রথমটা সি স্কোয়ার চলে গেছে, কে ফোর থেকে কে স্কোয়ার চলে গেছে, তাহলে কে টু কে স্কোয়ার পড়ে রয়েছে। আর এখান থেকে সি স্কোয়ার কে স্কোয়ার চলে গেছে মানে ওয়ান পড়ে রয়েছে। নিচে কত কমন যাবে? সি স্কোয়ার কমন যাবে, তাহলে এখানে সি স্কোয়ার কমন নিয়ে কত পড়ে থাকবে? প্রথমে কে স্কোয়ার প্লাস এখানে ওয়ান। তাহলে দেখো এই কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, তাহলে কত পড়ে রাখছে? কে স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এল এইচ এস সমান আর এইচ এস, তাই তো? দুটোই তো কে স্কোয়ার হচ্ছে, এখানেও কে স্কোয়ার হয়েছে, আর এইচ এস টা এল এইচ এস টাও কে স্কোয়ার হয়েছে। তাহলে প্রমাণিত। চোদ্দ প্রশ্নটায় চলে আসছে। 14 নম্বরের প্রশ্নে বলছে 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া এক খণ্ড। 14 প্রশ্নটায় চলে আসছে, 14-1। 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা আর 18.2 মিটার চওড়া একটি জমিতে কিছুটা গর্ত করে ওই মাটি তোলা হবে। তো গর্তটি কত মিটার গভীর করতে হবে? তো এখানে কি হচ্ছে, একটা নির্দিষ্ট আয়তক্ষেত্রাকার জমিতে মাটি দিয়ে সেটাকে ভরাট করে উঁচু করা হবে। তার জন্য আরেকটা আয়তক্ষেত্রাকার জমি থেকে সেখানে মাটি কাটা হচ্ছে। তাহলে যতটা আয়তনের মাটি ফেলবে ততটা আয়তনের মাটি এখান থেকে তুলবে। তাহলে দুটোর আয়তন সেম সেম হবে। তাহলে আমরা কতটা আয়তনের মাটি উঁচু হবে সেটা আগে দেখি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটি সমকোণী চৌপল বা আয়তঘনকের আয়তনের সূত্র। তাহলে প্রথমে আয়তন কত হবে? তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে 48, ঠিক আছে। আচ্ছা, 48 মিটার আছে, ডেসিমিটার করলে 480 ডেসিমিটার। আচ্ছা, 31.5 মিটার চওড়া মানে প্রস্থ হচ্ছে 31.5 মিটার, তাহলে ডেসিমিটারে প্রকাশ করলে 315 ডেসিমিটার। আর কতটা উচ্চতা? কত? 6.5 ডেসিমিটার। এই আয়তনটা হবে। এতটা আয়তনের মাটি ঢালা হবে। তাহলে কতটা আয়তনের মাটি তোলা হবে? সমান, ওই যে 27 মিটার লম্বা, তাহলে 27 মানে 270 মিটার ইন্টু 18.2 মিটার চওড়া মানে 182 ডেসিমিটার। আর ধরে নিচ্ছি যে এক্স 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 ডেসিমিটার ডিপ করে মাটি কাটা হবে, তাহলে এক্স ডেসিমিটার গুণ হয়ে গেল। তাহলে এই দুটোর আয়তন সমান। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? 480 ইন্টু 315 ইন্টু 6.5 বাই 270 ইন্টু 182। এই হচ্ছে আমাদের আনসার। এটাকে কাটাকুটি করলে কি হবে? এটাকে কাটাকুটি করলে আমাদের প্রথমে দেখতে হবে এখানে শূন্য শূন্য কেটে যাবে। আচ্ছা, তারপরে দেখো 27 9-এর গুণিতক। আচ্ছা, 9-এর গুণিতক 315, কারণ 5 + 1 6, 6 আর 3 9, তাহলে 9 দিয়ে কাটি, 9 3 27, 3 9 27, 28 29 30 31, 4 আর 5 45, 9 5 45, 35 হলো। আচ্ছা, দেখো এটা 35 7 দিয়ে কাটবে, এটা কি 7 দিয়ে কাটবে? 7 5 35, 7 2 14, 7 6 7 42, 26। আচ্ছা, 13 দিয়ে কাটবে এটা, 13 দিয়ে 26, 13 5 65, 0.5। আচ্ছা, এবার যদি আমরা এই পয়েন্টটাকে তুলে নিচে 10 আনি,
তাহলে 5 দিয়ে এটা কাটবে 2, আর দেখো 2, 2 এ 4, 4 3 12, এই 12টা দিয়ে আমরা 48 কে কাটছি, 12 4 48, তাহলে এক্স সমান কত পড়ে থাকছে, 4 ইন্টু 5, তাহলে 4 5 20 ডেসিমিটার। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 20 ডেসিমিটার। তাহলে গর্তটি 20 ডেসিমিটার গভীর করতে হবে, 20 ডেসিমিটার গভীর গর্ত করতে হবে। তো 2-এর কোয়েশ্চেনটাই চলে আসছি। একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বৃদ্ধি করতে হবে হিসেব করো। তাহলে ধরো একটা তার ছিল এরকম, তো বড় করে আঁকছি তোমাদের সুবিধার জন্য। ধরো এরকম একটা তারের সাধারণত শেপটা কিসের মতো হয়, একটা চোঙের মতো, তাই তো? তাহলে এরকম একটা তার ছিল। এবার দেখো বলছে তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো। এবার দেখো ব্যাস নির্দিষ্ট অনুপাতে বাড়ানো বা কমানো হলে সেই অনুপাতেই ব্যাসার্ধও বাড়বে বা কমবে। অর্থাৎ এখানে ব্যাস বলেছে, আমরা ব্যাস না ধরে ব্যাসার্ধ ও যদি ধরি যে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর, তাহলে সেক্ষেত্রেও আমাদের অঙ্কটায় কোনো অসুবিধা হবে না। কারণ ব্যাসার্ধের থেকে ব্যাসে আনতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়, আর সেই অনুপাতেই যায়। তো ব্যাস যদি 50% বাড়ে বা 50% কমে, তাহলে ব্যাসার্ধ 50% বাড়বে বা 50% কমবে। এখানে তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, এই তারটা ছিল আর। তাহলে এই তারটার এ কত হবে, আয়তন কত হবে? আচ্ছা ধরি এর এ ছিল, উচ্চতা ছিল, তো এর যে দৈর্ঘ্যটা ছিল মানে লেন্থটা, সেটা হয়ে যাচ্ছে ধরো এইচ। ঠিক আছে, এই, তাহলে এর যে আয়তন ছিল সেটা হবে পাই আর স্কোয়ার এইচ, যেহেতু এটা একটা চোঙ ছিল। এবার বলছে কি, এই তারটার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 50% কমিয়ে দিয়েছে, তাহলে এর মুখটা ছোট হয়ে গেছে এরকম। ঠিক আছে, এবার তাহলে 50% কমিয়ে দিয়েছে মানে কি, এখন ব্যাসার্ধ কত হয়ে গেছে, আগে আর ছিল এখন r/2 হয়ে গেছে। কিন্তু দেখো বলছে আয়তন অপরিবর্তিত থাকবে, মানে আয়তন পাই আর স্কোয়ার এইচ ছিল, পাই আর স্কোয়ার এইচই থাকবে। তাহলে এর লেন্থটা নিশ্চয়ই বাড়বে সেম আয়তন রাখতে হলে। তাহলে আয়তন ধরে সেম আছে, তাহলে এর লেন্থটা বেড়ে যাবে। তাহলে ধরো এখন লেন্থ হয়ে গেছে এক্স, আগে এইচ ছিল, এখন বেড়ে এখন টোটাল হয়ে গেছে এক্স। তাহলে যদি আমি লেন্থটাকে এক্স ধরি আর যদি ব্যাসার্ধটাকে r/2 ধরি, তাহলে আয়তন তখন কত হবে? আমরা জানি চোঙের আয়তনের সূত্র পাই ব্যাসার্ধের স্কোয়ার মানে r/2 এর স্কোয়ার ইন্টু লেন্থ। তো উচ্চতা, এখানে উচ্চতা বা লেন্থ কত, এখানে এক্স। তাহলে এইটা হয়ে যাচ্ছে কত, পাই আর এক্স বাই আর স্কোয়ার বাই 4, তাই তো এটা। এবার বলছে কি আয়তন কিন্তু অপরিবর্তিত আছে, মানে আয়তন এখনো কিন্তু এটার সমান, আয়তন এখনো কিন্তু এটার সমান। তাহলে এটা আর এই রাশিটা দুটো সমান, তাহলে সমীকরণে বসাও। অর্থাৎ প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, পাই আর স্কোয়ার এক্স বাই 4 সমান পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স সমান 4h। মানে এই যে এক্সটা হয়েছে সেটা 4h এর সমান। মানে আগে হাইট ছিল, আগে লেন্থ ছিল এইচ, এখন লেন্থ হয়ে গেছে কত, 4h। তাহলে কতটা লেন্থ বেড়েছে, দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বা তারের লেন্থ বেড়েছে 4h মাইনাস এইচ সমান 3h। তাহলে শতকরা কত গুণ বেড়েছে, 3 গুণ হয়েছে, মানে শতকরা বৃদ্ধি 300%, শতকরা বৃদ্ধি সমান 300%। এবার অনেকে প্রশ্ন যদি করো যে 3 গুণ হয়েছে মানে 300% কেন, আগে কত ছিল এইচ, এখন কত বেড়েছে 3h, কতর মধ্যে 100-র মধ্যে যদি হিসেব করি, তাহলে এইচ কেটে গেলে 300 হয়ে যাচ্ছে। ঠিক আছে, যত গুণ বাড়ে, যদি দ্বিগুণ বাড়ে তাহলে
কত পার্সেন্ট হয়? দ্বিগুণ বাড়লে 200%। আচ্ছা, 14 দাগে 3-এর কোয়েশ্চেন। একটি অর্ধগোলকের ভূমির ওপর একটি কাঠের লম্ব বৃত্তাকার শঙ্কু বসিয়ে একটি খেলনা তৈরি করা হয়েছে। তাহলে ধরো এটা হচ্ছে একটা অর্ধগোলক, এর ওপর একটা শঙ্কু এরকম বসিয়েছে কাঠের, বলে একটা খেলনা তৈরি হয়েছে। ঠিক আছে, তো অর্ধগোলক ও শঙ্কু উভয়েরই ভূমির ব্যাস 6 সেন্টিমিটার, মানে এখান থেকে এতটা। অর্ধগোলকের ও শঙ্কুর উভয়েরই ভূমির ব্যাস 6 সেন্টিমিটার, তার মানে এখান থেকে এতটা। এটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। আর সমান কত? ভূমির ব্যাসের হাফ মানে 6-এর হাফ মানে 3 সেন্টিমিটার। খেলনাটির মোট উচ্চতা 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এটা কত? 7 সেন্টিমিটার। আচ্ছা, খেলনা, আচ্ছা আরেকটা জিনিস তাহলে হিসাব করো, যে এইখান থেকে যদি এটা, এখান থেকে যদি এটা 3 হয়, তাহলে এখান থেকে এটাও 3, তাহলে এইখান থেকে এটাও 3, মানে এটা 3। আচ্ছা, তাহলে শঙ্কুর উচ্চতা কত হয়ে যাচ্ছে? বাকিটা 7 থেকে 3 বাদ দাও, 4। ঠিক আছে, তাহলে শঙ্কুর উচ্চতা হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার। এবার বলছে যে খেলনার রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসেবে কত টাকা খরচা হবে। এবার খেলনা যদি রং করে তাহলে এই বাইরের গুলোতে রং করবে, মানে বাইরে অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলে রং করা হবে। তো শঙ্কুর যে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, তাহলে এখানে আমাদের এল এর মানটা বার করতে হবে, তাই তো? তাহলে দেখে নাও যে এখান দিয়ে আমরা যদি উচ্চতাটা যদি 4 পেয়ে যাই, আর এখান থেকে এটা যদি 3 হয়ে যায়, পাইথাগোরিয়ান ট্রিপলেট থেকে অতিভুজটা কত পাচ্ছি? 5। ঠিক আছে, এরকম করেও বের করতে পারো, না হলে তোমরা এরকম সূত্র ফেলতে পারো যে এল স্কোয়ার, এল সমান √ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ মানে হাইপোটেনাস, আর মানে রেডিয়াস। এইচ মানে হচ্ছে হাইট হচ্ছে 4 তার স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 3 স্কোয়ার, মানে 16 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এই 16 + 9 সমান 25, মানে 5। তাহলে আমাদের অতিভুজ এল সমান 5। তাহলে আমাদের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল প্লাস এই অর্ধগোলকের ক্ষেত্রফল কত হবে বক্রতলে? 2 পাই আর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে দুটো থেকে পাই আর কমন নিয়ে নিচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কত? এখানে এল প্লাস এখানে 2 আর হয়ে যাচ্ছে। তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 3, এল মানে হচ্ছে 5, 2 × আর মানে 2 × 3 6। তাহলে কত হচ্ছে? 22, 7, 3 × 11 বর্গ সেন্টিমিটার পুরো খেলনাটার বক্রতলের ক্ষেত্রফল। এবার যদি আমাকে বলেছে খেলনাটা রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা খরচ হিসেবে কত টাকা খরচা হবে, তাহলে খরচা কি হবে? এটা ইন্টু 2, মানে 22/7 ইন্টু 3 ইন্টু 11, তার সাথে 2 গুণ, এত টাকা খরচা হবে। তাহলে টোটাল কি হয়ে যাচ্ছে? 33 × 2 মানে 66 ইন্টু 22, তাহলে 66 × 22 করলে কত হয়? 6 × 2 = 12, 2 হাতে রইলো 1, 6 × 2 = 12, 1 × 13, 132, 1452। তাহলে 1452/7, তাহলে কত টাকা হচ্ছে? 7×2 = 14, 5 নামলো, শূন্য বসলো, 7 7 7 49, 50 51, তাহলে 207×3 = 7 টাকা। তাহলে পুরোটা রং করতে আমার 207×3 = 7 টাকা খরচা হবে। আচ্ছা, অনেকে কিন্তু দেখি যে এই যে 14 হলো, এই যে 5 নামলো, 5 তো এই ভাজক 7-এর থেকে ছোট, তাহলে আমরা একটা শূন্য বসাবো, শূন্য বসিয়ে তারপরে 2টা নামাবো। 52, অনেককে দেখেছি যে এই জায়গাটা ভুল করে, মানে এখানে 27 লিখে দেয়, মানে 52 নামিয়ে দিল একবারে,
27 লিখে দেয়, এই জিনিসটা কিন্তু একটা বড় ফান্ডামেন্টাল ভুল। তো এটা যারা করো তারা কিন্তু একটু সাবধান। আচ্ছা, এর পরবর্তী আরো ভিডিওগুলোতে এরকম ভলিউম 2 এর কোয়েশ্চেন ব্যাংকের বিভিন্ন অঙ্ক এখানে আমরা সলভ করে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো। ধন্যবাদ।